আমি হুম শিওর হুম আমি কাজ করছি, হয়তো আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আরো এই জিনিসটা ছড়িয়ে যাক, ছড়িয়ে গেলে মূল্যবোধের পাঠশালার মাধ্যমে মানুষ সব মূল্যবোধগুলো শিখে ফেলুক। এবং আমরা যেমন ইকোনমির দিক থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, আজ থেকে 10 বা 20 বছর পরে মানুষ যাতে বলে বাংলাদেশের মানুষ অনেক কালচার্ড, মানুষ জানে হুম। কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়। এই জিনিসগুলো পরবর্তী জেনারেশনকে আমরা যদি এই জিনিসটা শিখিয়ে দিই, বেশি দিন সময় লাগবে না, মাত্র 20 বছর। আপনি আপনার আমার দায়িত্বটা নিয়েছি, আপনি আপনার দায়িত্বটা নেন। আমি শিওর 20 বছরের মধ্যে আমরা নতুন বাংলাদেশ পাবো, যেখানে সবাই মূল্যবোধে আলোকিত হবে, পড়াশোনার পাশাপাশি। শুভ সন্ধ্যা, শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং আপনাদের সাথে আজকে আমি এই যে সন্ধ্যার সময়টাতে জয়েন করে ফেললাম, আমি হচ্ছে সুপার এক্সাইটেড কারণ এটা বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে হচ্ছে আন্তর্জাতিক বাবা দিবস এবং পদ্মা ব্যাংকের সৌজন্যে আমাদের একটা চমৎকার আয়োজন, ফাদার্স ডে স্পেশাল আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আজকে বিশ্ব বাবা দিবস, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও 20 জুন 2021 সাল এবছর বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হচ্ছে। আর বাবা হচ্ছে সবার পরম বন্ধু ও ভালোবাসার মানুষ, তাই বাবা এবং সন্তানের ভালোবাসার কোনো মাপকাঠি কখনোই কিন্তু থাকে না। বাবা মানে শত শাসন সত্ত্বেও একটা নিবিড় ভালোবাসা। বাবা হচ্ছে আমাদের ছাতা, উনি ঝড় বৃষ্টি রোগ শোক সবকিছুতে ছায়া দেন। বাবা থাকা মানে আমাদের চিন্তা একদম না করা। বাবা দিবসে পদ্মা ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কর্মীদের পক্ষ থেকে সকল বাবাদেরকে তাই জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। মহামারী কোভিডের কঠিন এই সময় ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মারা। আজকে আর কথা না বাড়িয়ে, এই যে এত সুন্দর সুন্দর কথা বললাম, পদ্মা ব্যাংকে ধন্যবাদ আমাদের এই আজকের বাবা দিবসের বিশেষ আয়োজনটাতে তারা টাইটেল স্পন্সর করছে বলে। এবং পরিচয় করে দিচ্ছি, এই যে বাপকা বেটা নাম হচ্ছে এটা লেখা, কিন্তু আসলে তাদের নামটা কি? এই যে বাপকা বেটারা আপনারা যে আমাদের সাথে আছেন, আপনাদের আসল নামটা কি এটা যদি বলেন, এই নামেই সবাই আপনাদের চেনেন। এবং এই বাপকা বেটা খুব সুন্দর একটা ওয়ার্ড, কিন্তু সবাই আমরা খুব ভালোবাসি। তো এই বাপকা বেটাটা কি করে হলো এবং বাপ এবং ছেলে দুজন মিলে কিভাবে জার্নিটা শুরু করলেন, সেটা দিয়ে আজকে শোটা শুরু করে ফেলি। শিওর, থ্যাংক ইউ এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমার নাম শুভাশিস। আমার নাম ঋতুরাজ। তো আমরা বাপকা বেটা নামে আসলে আমাদের একটা পেজ আছে, ওখানে আমরা আমাদের মোমেন্টস গুলোকে ধরে রাখার চেষ্টা করি। এটা আমাদের একান্তই বেসিক্যালি স্টার্ট করা হয়েছিল আমাদের একান্ত ব্যক্তিগত কারণে। আমরা আমাদের মোমেন্টস গুলোকে ধরে রাখতে চেয়েছিলাম, বেসিক্যালি আমি আমার ওর সাথে মোমেন্টস গুলোকে ধরে রাখতে চেয়েছিলাম। তো ওখান থেকে চিন্তা ভাবনা করা শুরুটা। আর আমি এটা শুরু করেছিলাম আসলে অনেক আগে, যদি আমি বলি জি। যে ওর আসলে জন্মের পর থেকেই আমি আসলে আমার পেজে এগুলোকে ধরে রাখতাম বা আমার মুঠোফোনে আমি ধরে রাখতাম। কখনো কখনো ফেসবুকে দিতাম বা কখনো কখনো কোথাও দিতাম। কিন্তু যখন ওর আগ্রহটা অনেক বেশি বেড়ে গেল এবং যখন দেখলাম ও এনজয় করা শুরু করেছে, আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তগুলোকে আসলে অমূল্য। এই মুহূর্তগুলোকে যদি আমি ধরে না রাখি, তাহলে খুবই আনজাস্টিস হবে। এই মুহূর্তগুলো হুম। জীবনের জন্যই, ভবিষ্যতের জন্য অনেক মহামূল্যবান। তো আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে হয়তো এটাকে তৈরি করা এবং ওখান থেকে আমাদের স্বার্থের জন্য এটাকে এই পেজটা বাপকা বেটা হিসেবে দেওয়া। এবং সেইটা নামটাও আসলে সিম্বলিক। তার পিছে রিজন হচ্ছে আমরা যে কোনো প্যারেন্টসই হোক, বাবা হোক, মা হোক, তার সন্তানকে তাদের ল্যাটেন্ট ট্যালেন্টকে উৎসাহ দেওয়ার জন্য যাতে এগিয়ে আসেন, সেটাই হচ্ছে তার মেসেজ। একদম। এবং আমি ঠিক জানি না, আপনাদের দেখে আমার একটা গান মাথায় ঘুরছে, এটা আমি 4টার সময় বাজিয়েছিলাম রিকোয়েস্টের গান, বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। তো সুভাষিস দা, আপনার কাছে প্রশ্ন, আমি আবার পরিচয় করে দিচ্ছি, ঋতুরাজ এবং সুভাষিক ভৌমিক রয়েছেন আমাদের, ওনাদের বাপকা বেটা বলে খুব মজার কিছু একটা আয়োজন রয়েছে। এটা হচ্ছে তারা আনন্দের জন্য করে, ছেলের স্মৃতি, বাবা ছেলের সুন্দর সম্পর্ককে হাইলাইট করা। এবং আমি প্রথম এই পেজটার ওনাদের কর্মকাণ্ড দেখেছিলাম আমার 4 বছরের ভাগ্নে, ও হচ্ছে কি কি যেন স্ক্রল করতে থাকে, সেখান থেকে প্রথম দেখি দুজন মিলে গান করছে। এটা খুব দারুণ ব্যাপার, ইটস এ ভেরি গুড কন্টেন্ট অন্য বাচ্চাদের জন্য। তো বাবা দিবস এটা নিয়ে সুভাষিস দা অনেকে না অনেক কিছু বলে থাকে, কেন একটা দিবসই বাবাকে কেন মনে করবে, সারা জীবন বাবা দিবস। কিন্তু এই যে করোনার মধ্যে এত খারাপ সময় যাচ্ছি, একটা ভালো দিবসে যদি সবাই বাবাকে নিয়ে ভাবে, বাবার সাথে প্রোফাইল ফটো দেয়, তাতে তো কোনো সমস্যা নেই। আপনার কাছে বাবা দিবস কি? তারপর আমি ঋতুকেও একই প্রশ্ন করবো, যে বাবা দিবস বলতে আমাদের ছোট্ট যে অতিথি সে কি বলছে। আসলে যে প্রত্যেকটা জিনিস একটা স্পেশাল দিন থাকলে কি হয় যেন উদযাপনের একটা
মানে কারণ খুঁজে পাওয়া যায় উদযাপনের। যেমন আমাদের জন্মদিন, হ্যাঁ? জন্মদিন যেমন উদযাপনের জন্য আমরা খুব ঘটা করে করি জন্মদিনের জন্য। তো বাবা দিবস এটা সত্য কথা যে প্রত্যেকটা দিবসও বাবা দিবস হতেই পারত। বাট কিন্তু একটা দিনের জন্য যদি স্পেশাল করে বাবা দিবসকে পালন করা হয় এবং একটা দিনের জন্য তাকে যদি স্পেশাল ফিল করানো হয়, তাহলে ক্ষতি কি? এবং আমরা বাবার ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে কি বাবা ছেলের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স থাকে সবসময়। এবং আমরা দেখেছি হয়তো আমাদের আগের জেনারেশন বা এই জেনারেশন অনেকটা ক্ষেত্রে এই জেনারেশন হয়তো অনেকটা ফ্রি, বাট আগের জেনারেশনে সবসময় একটা ডিসটেন্স মেনটেন করতে যে বাবা জিনিসটাই ভয়ের, বাবার সাথে আসলে সবকিছু হয়তো শেয়ার করা যাবে না, বাবা ধরলেই পিটাবে, হ্যাঁ, করতে না বসলেই পিটাবে। আর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার থেকে আসলে যে কিন্তু বাবা যে সবসময় ছায়া হয়ে থাকে এবং তার সন্তানের ভালোর জন্যই সবকিছু করেন, তো এটার তাৎপর্য আমার কাছে আসলে সবসময় বেশি। আর সেটার কারণেই আমি বলছি যে এখনকার জেনারেশন যারা আছে তারা কিন্তু বাবার সাথে অনেকটাই ক্লোজ। যেমন আমি আমার সন্তানের সাথে অনেকটা ক্লোজ, ও সবকিছু আমার সাথে শেয়ার করে, আমি ওকে সবকিছু বোঝানোর চেষ্টা করি বা ইচ এন্ড এভরিথিং উই বেসিক্যালি ডিসকাস। এটা হলে হয় কি আমাদের যেটা হয় যে আমাদের সোসাইটিতে যে আমরা এখন দেখতে পাই অনেক মূল্যবোধের যে অবক্ষয় দেখতে পাই, এটা কিছুটা হলেও না কমে আসতে পারে যদি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এই ভালোবাসাগুলো পারিবারিক বন্ধন এই জিনিসগুলো যদি থাকে, আসলে অনেক কিছু থেকে দূরে থাকা সম্ভব। একদম অনেক কিছু থেকে দূরে থাকা সম্ভব। ঋতুরাজের কাছে আমি যাব, কিন্তু বলে দিই যে পিঠে চেপে টাট্টু ঘোড়া, কাঁধে চড়ে মুড়ি মোয়া, আছো নেই তুমি সত্যি, ভালোবাসি শতরত্তি, মেঘের দিন শীতের দিন, বাবা তুমি চিরদিন। বাবা চিরদিন থাকে, এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ মিষ্টি বাবা আর ছেলেকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। বাবা দিবসে পদ্মা ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কর্মীদের পক্ষ থেকে সকল বাবাদেরকে জানাই নিরন্তর শুভেচ্ছা। মহামারী কোভিডের কঠিন এই সময় ভালো থাকুক সকল মা এবং বাবারা। পদ্মা ব্যাংকের আয়োজনে আমাদের ফাদার্স ডে বিশেষ আয়োজনে আজকে রয়েছেন শুভাশিস ভৌমিক এবং তার ছেলে ঋতুরাজ, বাপকা বেটা। তো এবার চলে যাচ্ছি আমরা ছেলের কাছে, ঋতুর কাছে। ঋতু, বাবা দিবস মানে তোমার কাছে কি বলতো? তোমার কাছে কি মনে হয় এই ডেটা কেন স্পেশাল, সবাই কেন এত সেলিব্রেট করে? আমার মনে হয় যে it's kind of every father's birthday. Oh my god. ওকে, That's a good thing. এটা তো ডিফারেন্ট থিংকিং বললে বাবা। আমি নিজে Sometimes like I thought that because sometimes in birthdays some people give cards to each other. That's why in Father's Day also many people give cards in Father's Day and presents. ঠিক আছে। আর এটা তোমার তোমার কাছে স্পেশাল কেন? এটা স্পেশাল কারণ কি মনে হয়? এটা মনে হয় যে কি হতে পারে? it's all Father's Day. অল ফাদার্স ডে, সো কিউট। আসলে তো এটা তো অল ফাদার্স ডে। ঠিক আছে, অল যেহেতু ফাদার্স ডে, তাহলে এই বাবা ছেলে জুটি আমাদের জন্য এখন একটা গান করে ফেলুক, পৃথিবীর সব বাবাদের জন্য আর আমাদের এবিসি রেডিও অডিয়েন্সের জন্য। দাদা, কোন গানটা করবেন আপনারা দুজন মিলে বলে ফেলেন। আমরা যেহেতু বাবারা সব লক্ষ্মী সোনাদের জন্যই এই আসলে ফাদার্স ডে জন্য তার সন্তানদের জন্য সব সব বাচ্চারাই লক্ষ্মী সোনা। আমরা হৃদয় খানের লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি, তো এই গানটা দিয়ে শুরু করি। খুব সুন্দর গান। গানে চলে যাচ্ছি। পদ্মা ব্যাংকের আয়োজনে আপনার ফাদার্স ডে স্পেশাল শোতে আছেন বাপকা বেটা, শুভাশিস ভৌমিক এবং ঋতুরাজ আছে আমাদের কাছে। লক্ষ্মী সোনা আদর করে দি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোর মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোর মুখে। ভুলে যা তুই আর তুই যে নয়নের আলো, লাগে না ছাড়া, লাগে না সবুজের কালো, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।
আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমার সাত রাজার ধন, তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারে সাত রাজার ধন। কলিজা তুই আমার, তুই যে নয়নে আলো, লাগে না তুই ছাড়া, লাগে না যে ভালো। দুঃখ থাকবি তুই জীবনে আরো দামি, দুঃখ থাকবি আমি জীবনে আরো দামি। কি মিষ্টি! এটা অসম্ভব সুন্দর একটা গান এবং সত্যি কথা মানুষ যে ভালো গান শুনে, গানটা যে কত অনুরোধ আমাদের কাছে এসছে সেটা আসলে বলার মতো না। তো যাই হোক আমাদের সাথে শুভাশিস দা এবং সেই সাথে ঋতুরাজ আছে। কিন্তু এর মাঝে আপনাদেরকে কিছু আমরা একটা দেখাতে চাই। আমরা যে পদ্মা ব্যাংকের আয়োজনে এই চমৎকার একটা রেডিও শোতে আছি। তো তাদের কাছ থেকে আমরা কিছু একটা দেখে নিই। এখনো ফেসবুকে এই সেমিস্টারে স্কলারশিপ থাকবে তো? হ্যাঁ অবশ্যই, স্কলারশিপ তো আমার হাতের মুঠোয়। মানে আমি তো প্রতিদিনই স্কলারশিপ পাচ্ছি। কিভাবে? পদ্মা ব্যাংক দিচ্ছে প্রতিদিনই স্কলারশিপ। এও কি সম্ভব? হ্যাঁ, পদ্মা ব্যাংকেই সম্ভব। এই যে দেখ, আমার পদ্মা প্রতিদিন অ্যাকাউন্ট। আগের সেমিস্টারে জমানো টাকায় আমি প্রতিদিন ইন্টারেস্ট পাচ্ছি, আর প্রতিদিনের ইন্টারেস্ট মানেই তো আমার প্রতিদিনের আচ্ছা। স্কলারশিপ। একদম সিম্পল না? বাহ। প্রতিদিন আমানতের উপর চক্রবৃদ্ধি হারে আকর্ষণীয় মুনাফা, কারেন্ট অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের মুনাফা সুবিধা, প্রয়োজন অনুযায়ী যখন তখন লেনদেনের সুবিধা, আর বাসায় বসে তো অ্যাকাউন্ট খুলতে পারছেনই। মুনাফা প্রতিদিন, প্রতিদিনে বুঝে নিন। বাংলাদেশে এই প্রথম পদ্মা ব্যাংকের পদ্মা প্রতিদিন অ্যাকাউন্ট দিচ্ছে প্রতিদিনের ইন্টারেস্ট। পদ্মা ব্যাংক, টুগেদার ইন এভরি স্টেপ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাংক আমাদের আয়োজনে থাকার জন্য। আজকে বিশ্ব বাবা দিবস এবং সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু এই যে বিশেষ একটা দিন 20শে জুন সারা বিশ্বের মতো আমরাও বাবা দিবস হিসেবে পালন করছি এবং বাবা হচ্ছেন আমাদের পরম বন্ধু। আপনারা দেখতে পাচ্ছেন দুই বন্ধু একসাথে, ফাদার অ্যান্ড ড্যাড এবং ফাদার অ্যান্ড সান একসাথে, এবং তারা হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। তাই বাবা এবং সন্তানের ভালোবাসার কোনো মাপকাঠি কখনোই থাকে না। বাবা মানে শত শাসন সত্ত্বেও একটা নিবিড় ভালোবাসা, আর বাবা হচ্ছে আমাদের ছাতা। উনি ঝড় বৃষ্টি রোগ শোক সবকিছু থেকে ছায়া দেন। বাবা থাকা মানে আমাদের চিন্তা না করা। বাবা দিবসে পদ্মা ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কর্মীদের পক্ষ থেকে সকল বাবাদেরকে জানাই নিরন্তন শুভেচ্ছা। মহামারী কোভিডের কঠিন এই সময় ভালো থাকুক সকল মা এবং বাবারা। সুভাষিতার কাছে যাব এবং ঋতুর কাছেও যেতে চাই। এখনকার জেনারেশনে একটা প্রবণতা আছে দাদা, সেটা হচ্ছে যে কেন যেন বাবাকে বাচ্চারা খুব ভয় পায়। বাবা মানে খুব কঠিন, এবং এই যে একটা জেনারেশন গ্যাপ, বাবার সাথে ছেলে মেয়েদের সম্পর্কে জায়গাটা সহজ না হওয়া মার ক্ষেত্রেও দেখা যায়। এক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় অন্য কিছুতে ডাইভার্ট হওয়া। তারা হয়তো বাবার কাছ থেকে যে বন্ধুত্ব পাওয়ার কথা সেটা না পাওয়ার কারণে হয়তোবা তারা অসৎ সঙ্গের সাথে মিশছে, যাতে করে তাদের যেই বেড়ে ওঠাটা আপব্রিঙ্গিংটা ভালো হচ্ছে না। এটা নিয়ে আপনার চিন্তাটা কি, এবং সেই জায়গা থেকে আপনি কিভাবে ঋতুকে বড় করছেন? আচ্ছা, যেটা হচ্ছে আমার সবসময় যেটা মনে হয় যে আমরা প্রত্যেকে সমস্যা হয়ে যাওয়ার পরে সলিউশন খোঁজার থেকে আমরা আসলে সমস্যার আগেই যদি প্রিকশন নিয়ে রাখি, সেটা সবসময় আমার জন্য গ্রহণযোগ্য। আমার কাছে যেটা মনে হয় যে আপনার সন্তানকে আপনি যে সময়টুকু, যে আপনি যেটা বললেন যে আমাদের যুব সমাজ যুদ্ধের দিকে চলে যাচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের যে জেনারেশনটা গ্যাপের কারণে তারা অনেক জায়গায় বকে গেছে বা এরকম হয়। তো তারপরে যখন বাবা মা সচেতন হয়, তার থেকে কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় 6 থেকে যে 12 বছর বয়সটা, এই বয়সটায় যদি প্রপার গ্রুমিং করা হয় এবং প্রপার ভাবে ওদেরকে সময় দেওয়া হয় এবং ওদের জন্য আসলে কোয়ালিটি টাইম পাস করা হয়, এই সময়টা কিন্তু মূল্যবোধ গঠনের সময়টুকু, এবং এই সময়টাই কিন্তু হচ্ছে আপনি তাকে যে শিক্ষাগুলো দিবেন, এটাই হচ্ছে মোল্ড গড়ার সময়। তো আমার কাছে যেটা, বা এটাই আমার ফিলোসফি ছিল, এবং আমি মনে হয়েছে যে
ওকে যদি অন্য কোনো কিছু ডিজিটাল বা অন্য কোনো ডিভাইস থেকে দূরে রাখার জন্য রাখতে হলে আমাকে কোনো একটা ভাবে কোয়ালিটি টাইম ওর সাথে পাস করতে হবে। এবং যেহেতু সন্তানরা বাবা মাকে প্রথম ফলো করে, তো আমি যা করবো ও তাই করি। সুতরাং আমি আমার নিজেকে মোল্ড করতে চাচ্ছি এভাবে, যাতে আমি ভালো জিনিসগুলো করলে ও আসলে সেই জিনিসগুলো শিখে শিখে ও ওটাকে দেখে উদ্বুদ্ধ হয়। আমি যদি খারাপ জিনিস করি, ও দেখতে দেখতে ওইটাই মনে হবে যে ও আচ্ছা বাবা করেছে তাহলে আমি কেন করবো না। তো হুম, আমাদের কাছে মনে হচ্ছে যে প্যারেন্টস এর জন্য যে রেসপন্সিবিলিটিটা, সেই রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে এই 6 থেকে 12 বছর বয়সটাকে একটু কষ্ট করুন। এই কষ্ট করতে মূল্যবোধের ব্যাপারটা এবং সবকিছুর ব্যাপারটা গড়ে দিন। তারপর রেস্ট অফ দ্য লাইফ পড়াশোনা সবকিছু গড়ে উঠবে। পড়াশোনাটা হুম, আগে পরে অবশ্যই হবেই, বাট এই সময়টাতে ভ্যালুজ এর ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুব 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 ইম্পর্টেন্ট মনে হয়, যেটা অ্যাটলিস্ট আমাদের সমাজে খুবই বিরল, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাই অনেকে হয়তো পাই না, সেখানে ভ্যালুজ হুম। এর ব্যাপারটা আসলে খুবই 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 রেয়ার। তো আমি ওই জায়গাটা নিয়ে কাজ করার চিন্তা করছি এবং আমি এটা নিয়ে কাজ করছিও, যে আমি চাই যে আমি আমার সন্তানকে কোয়ালিটি টাইম পাস করার চেষ্টা করি এবং প্রপার কিছু ভ্যালুস দেওয়ার চেষ্টা করি, এবং আমাকে দেখে যদি দুটো মানুষই ইন্সপায়ার হয়, তাহলে আমার সার্থকতা দুটো মানুষের মূল্যবোধের জায়গাটাকে ভিত্তি করে দেওয়ার জন্য আমি 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 স্যাটিসফাইড। Absolutely. It's a very wonderful initiative. দাদা আপনি যেটা করছেন এটা আসলে খুব ভালো একটা ব্যাপার যে বাচ্চারা যাতে করে নেগেটিভ কিছুতে ধাবিত না হয় সে কারণে তাদের সাথে যদি প্যারেন্টসরা রিলেশনশিপটা এরকম করে ফেলে আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ একটা প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করবে। এবার চলে যাচ্ছি ঋতুর কাছে। ঋতুকে যখন আমি প্রশ্ন করছি ও এত সুন্দর করে উত্তর দেয় আমার মাঝে মাঝে মনে হয় ও বড় হয়ে মনে হয় হচ্ছে অনেক বড় ফরেন পলিসি মেকার হবে। ওর মধ্যে হচ্ছে গিয়ে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার একটা প্রবণতা আছে। যদি তোমাকে জিজ্ঞেস করি খুব সহজ কোয়েশ্চেন একটা কিন্তু উত্তরটা খুব কঠিন, মা বেশি ভালো বা মা বেশি আদর করে না বাবা বেশি আদর করে? ঋতু কার পক্ষে কথা বলবে? দুজনেই? আচ্ছা, দুজনেই। কে বেশি বকা দেয়? দুষ্টুমি করলে কে বেশি তোমার পক্ষে কথা বলে? দুষ্টুমি করলে মা বেশি বকে। মা বেশি কথা বলে। আহা, বাবা বেশি ভালো তাই না? বাবা বেশি বন্ধু তোমার। আহারে ছোট্ট মানুষ, ও কনফিউজড হয়ে গেছে। তো এই যে বাবার সাথে যখন তুমি কাজ করো গান করো তখন তোমার কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে? বাবার কোন জিনিসটা তোমাকে খুব ভালো লাগে? তুমি তোমার বন্ধুদের গিয়ে বলো জানো আজকে আমি আমার বাবার সাথে এই কাজটা করেছি। আম, গান করা, ম্যাচিং ম্যাচিং টি শার্ট, জামা পরা, এগুলো। বাহ, ম্যাচিং ম্যাচিং টি শার্ট। আজকে যে এই যে তোমরা দুজন মিলে একসাথে পড়েছো এই ডিজাইনটা কে করেছে? বাবা করেছে নাকি এটা ঋতুর বুদ্ধি ছিল যে বাবা আজকে আমরা এই শোটাতে যাবো আমরা এবিসি রেডিওর ফাদার্স ডে স্পেশাল, তো আমরা এরকম একটা জামা পরে একসাথে, এই বুদ্ধিটা কার ছিল? বাবার আইডিয়া ছিল। আইডিয়া ছিল। ওকে। সো ঋতু কি মার্ভেল দেখে, ডিসি ফলো করে? ঋতুর প্রিয় কার্টুন কি? আমার প্রিয় কার্টুন মানে সব অনেকগুলোই আছে, মানে হুম, এমন কার্টুন যে পুরনো কার্টুন অনেক আগে দেখেছি সেটাও You দেখি। can mention the name, some name. Yes, I can. হুম। There is যে কোনো একটা বলো, কোনটা খুব আহ, পছন্দ হচ্ছে সারাদিন যেগুলো দেখো। Chico Bon Bon, জিকু বন, এটা কি Monkey জিনিস? Engineer. ও এগুলো ওয়াও, দেখতে নাইস। আমি যখন আমার মজা লাগছে যখন হচ্ছে আমি অনেক আগে দেখেছিলাম, আমি নিজে ভাবছি ওর বয়স কত, অনেক আগে দেখলে তখন আসলে কি দেখা যেত। এটাও একটা মজার বিষয়। তো দাদা এখন যেটা দেখা যায় যে আপনাদের মধ্যে খুব একটা ভালো বন্ডিং, আগের দিন এরকম ছিল না, বাবাকে সবাই আপনি বলতো, বাবা এসেছে মানে বাসার সব হচ্ছে বিছানার কাঁথার নিচে চলে গিয়েছে অথবা হচ্ছে যে যেখান থেকে পারে রুমে ঢুকে গিয়েছে। ওই যে একটা ভয়ের জায়গা সেটা ডিফারেন্ট, সম্মানের জায়গা, কিন্তু এখন আবার জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোর ব্যালেন্স করা, কারণ অনেক সময় দেখা যায় বয়োজ্যেষ্ঠ বলবে ছেলে আর বাবার কি বন্ধুত্ব, আমাদের সময় তো এসব ছিল না। এই যে জেনারেশনের মধ্যে একটা মিসকনসেপশন, এটাকে কি করে ব্যালেন্স করা যায়? আপনি একজন বাবা হিসেবে বা এই জেনারেশনের একজন মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি যে একটু আগে বললাম আপনাকে যে হুম, সন্তান মানে সময় চলে যাওয়ার পর কোনো অ্যাকশনে যাওয়ার আগেই প্রথম থেকেই যদি আমি সেই প্ল্যাটফর্মটা রেডি করে রাখি যাতে সে আমাকে সবকিছু শেয়ার করতে পারে, ভালো হোক মন্দ হোক উনি কি অ্যাকশন নিবে আমার যেটা হচ্ছে আমি বাবা হিসেবে আমার যে অভিজ্ঞতাটাকে ওর সাথে শেয়ার করতে পারি, আমার গুড প্র্যাকটিসেস ব্যাড প্র্যাকটিসেস গুলো ওর সাথে শেয়ার করে দিতে পারি। আর আমি যদি হুম, ওর সাথে আমার দূরত্ব থাকে আমি সেই জিনিসগুলো কিন্তু শেয়ার করতে পারবো না। আর যদি আমি শেয়ার করতে না পারি ওর জন্য কিছুটা হলে স্ট্রাগলিং টাইম পাস করবে যে কোন জিনিসটা। তো আমি ওই প্ল্যাটফর্মটা রেডি করতে চাই যাতে ও সবকিছু আমার সাথে
আমাদের সাথে, শুধু আমার সাথে না, ও মার সাথে, প্যারেন্টসের সাথে শেয়ার করে, এবং যাতে আমাকে ভবিষ্যতে, আমি জানি না ভবিষ্যতে কি লেখা আছে, কেউ বলতে পারে না। বাট আই ক্যান ট্রাই মাই বেস্ট যে আমি আমার দায়িত্বের সবটুকু আমি কোনো জায়গায় কার্পণ্য করতে চাই না। একদম। তো আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আর কথা হবে না, কথা একটু পরে হবে। এখন গান হবে। এখন আমরা ঋতুর পছন্দের গান শুনবো। ঋতু বাবাকে নিয়ে কোন গানটা করবে এখন? তুমি বলো, গিটার বাজাবে? তবে তাহলে হ্যাঁ, ঋতু গিটার বাজাবে, আমরা ও একটু গিটার, আমরা নাইস। সো আমরা গান শোনার ফাঁকে আপনাদের বলে দিই, পদ্মা ব্যাংকের সৌজন্যে আমাদের ফাদার্স ডে স্পেশাল আয়োজন চলছে। আমাদের সাথে বাপকা বেটা খুবই খুবই মিষ্টি একটা ডুও, বাবা ছেলের ডুও, শুভাশিস ভৌমিক এবং ঋতুরাজ আছে। তাদের কাছে চলে যাচ্ছি দারুণ একটা গান শোনাতে। স্মল প্লেস। আচ্ছা, আমরা আমরা আর্টসেলের একটা গান গাচ্ছি। ওকে। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশে মত নকশা, নীল নীল ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন বন্ধ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবস্থে। তবু এইখানে আছে অবলীল হাওয়া, জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়া, ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায়, জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাক সাহস, ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা, তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়, রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাটা তারে, দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ভাবছে। ও মাই গড! ক্ল্যাপ এন্ড ক্ল্যাপ এন্ড ক্ল্যাপ। আমার মনে হয় অনিকেত প্রান্তর সবচেয়ে ছোট বয়সে কেউ গেয়েছে কিনা বা ব্যাক ভোকাল দিয়েছে কিনা সেই রেকর্ডটা এই মুহূর্তে নিয়ে নিল আমাদের ঋতুরাজ, এবং আমি ডেফিনেটলি আমাদের লিঙ্কন দাদাকে এই তথ্যটি জানিয়ে দিব। লিঙ্কন দাদা আমাদের এখানে হ্যাং ওভার উইথ লিঙ্কন করতেন। ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। তার নিজেরও একটা ছেলে আছে এবং সে একজন দারুণ বাবা। তাকে ফাদার্স ডে শুভেচ্ছা। দ্যাট ওয়াজ আ বিউটিফুল সং। এবং ঋতু, বড় হয়ে কি হতে চাও তুমি? তুমি তো খুব ভালো গান করো, আবার তুমি এত সুন্দর করে কথা বলো, আবার তুমি ফরেন পলিসি নিয়ে কথা বলতে পারো। কি হতে চাও বলে ফেলো। আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। ওরে বাবা রে বাবা! বাবাকে জিজ্ঞেস করি, শুভাশিস দা আপনিও কি চান ছেলে এটাই করুক? আমি এখন মানে আমি বারবারই যেটা ভাবি যে ও নিজের পথটা বেছে নেয়, একদম কমপ্লিটলি নিজের পথ বেছে নেয়। এবং আমার কিছু ফিলসফি আছে, সেই ফিলসফিটা হচ্ছে আমি চাই ওকে আমার এতটুকু জীবনে শেখা বেস্ট প্র্যাকটিসেস গুলো আমি ওকে ধরিয়ে দিব, একদম ফ্রম দ্য বিগিনিং। এই যতটুকু আমি শিখেছি ওকে ধরিয়ে দিব, দেন ও
ও বেছে নেক ওর পথটুকু। এটা কুড বি ডিফারেন্ট থিং। এটা চাকরি করতে হবে এমন কোনো কথা নাই, এটা মিউজিক হতে হবে এখন কথা নাই, যেটা করুক একদম এখান থেকে করুক। এখান থেকে করাটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং এবার যে প্রসঙ্গে যেতে চাই শুভাশিস দা, সেটা হচ্ছে যে এখন তো ছোট আছে, কিন্তু ছেলে মেয়েদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট একটা সময় থাকে তাদের বয়সন্ধিকাল। আপনি এখন থেকে তাদেরকে বড় করছেন যাতে করে তারা ঠিকঠাক মতো বড় হয়। এখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে অনেক বেশি কানেক্টেড। 5-6 বছরের বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওদের ফেসবুক অ্যাকাউন্ট থাকছে, এবং সেটা হচ্ছে হয়তো প্যারেন্টরা মনিটরিং এর জায়গাটা খুব একটা করে ক্রিয়েট করতে পারছেন না। সেক্ষেত্রে হচ্ছে প্যারেন্টদেরকেও একটুখানি গাইডেন্সের দরকার হয়, এবং যে স্কুলে বাচ্চারা ভর্তি হয় সেক্ষেত্রে টিচারদেরও সহযোগিতার একটা জায়গা তৈরি হয়। আপনি যেহেতু একটা খুব ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করছেন নিজের ছেলের সাথে বাপকা বেটা, আপনার কি কোনো ধরনের সাজেশনস আছে বা কোনো চিন্তা আছে যাতে করে সব মানুষকে ধীরে ধীরে কানেক্ট করা যায়, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই যে বাচ্চাগুলো বেড়ে উঠছে, ওদের আপব্রিঙ্গিংটা যাতে ভালো হয়? জি, আমার আছে। যেটা আমি বলছিলাম যে আমরা যখন এই কাজগুলো করছিলাম তখন একসাথে করতে করতে একটা সময় মনে হলো যেহেতু কিছু মানুষ হলেও আমাদেরকে দেখে বা পছন্দ করে, এখান থেকে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমি আসলে চিন্তা করেছি একটা স্কুলের ব্যাপার। সেই স্কুলটা হচ্ছে স্কুল অফ ভ্যালুস। এটা হচ্ছে কমপ্লিটলি ভার্চুয়াল। আমরা যেটাকে বলছি মূল্যবোধের পাঠশালা। আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমার পার্সোনালি। মূল্যবোধের পাঠশালা যেটাতে থাকবে সেখানে একাডেমিক এডুকেশন তো থাকবেই, আমি ওখানে হাত দিতে চাই না। আমি হাত দিতে চাই হচ্ছে গিয়ে ভ্যালুজে। যে ভ্যালুজটাতে হলো যে আমরা সহমর্মিতা, আমরা সহনশীলতা, আমরা ত্যাগ, এই ব্যাপারগুলো বুঝে কিনা, হ্যাঁ, স্যাক্রিফাইস মাইন্ডের গড়ে তোলা, এই জিনিসগুলোকে যদি আমি আবারও বলছি 6 থেকে 12 বছর বাচ্চারা, এবং আমি আমাদের এখন দেখলে আমি গানের পাশাপাশি আমরা আমাদের স্পেশাল কিছু মোমেন্টস শেয়ার করি যেখানে প্রত্যেকটাতে একটা সোশ্যাল মেসেজ থাকার চেষ্টা করি। সেই মেসেজটার মধ্যেই আমরা বোঝাতে চাই আমরা মূল্যবোধের পাঠশালা থেকে একটা দুটো মূল্যবোধ যদি নিজেদের মধ্যে ঢুকাতে পারি, সেইটা আসলে বড় হবে। এবং অনেক প্যারেন্টস হয়তো চান যে তারা কিভাবে এটা গ্রুমিং করবেন। তো আমি হয়তো ওইটাকে একটা ওইটাকে একটা প্ল্যাটফর্ম রেডি করে যেতে পারি যে আমার কাছে মনে হয়েছে বেস্ট প্র্যাকটিসেস এটা সবার জন্য তো সবকিছু প্রযোজ্য না, আপনারা দেখতে পারেন, কিন্তু আপনার সন্তানকে ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব আঙ্গিকে করতে হবে। বাট আমি হয়তো কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন মেসেজের মাধ্যমে। যেটা আমি বললাম যে সুন্দর করে কথা বলা, বাচ্চাদের সাথে হেসে কথা বলা, এবং সবসময় শিখানো যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে তার অ্যাটিকেটস গুলো থাকা উচিত, এবং অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত কখনোই ডিজিটাল ডিভাইস ইউজ করতে না দেওয়া। আমরা আমাদের পেজ চলতে গত 2-2.5 বছর, ট্রাস্ট মি, এখন পর্যন্ত কিন্তু কখনোই ওকে ওই পেজের কখনো কোনো কিছু করতে দেওয়া হয় না, দেখতে দেওয়া হয় না, কিছু দেখতে দেওয়া হয় না। কমপ্লিটলি ওকে জাস্ট আমরা আমাদের রেকর্ড মোমেন্ট গুলোকে এনজয় করতে দেওয়া হয়, রাদার দ্যান ফোকাসিং যে কি হচ্ছে না হচ্ছে ওই পাশটাতে। এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্যারেন্টাল গাইডেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে বাবা মাদেরও কিন্তু হ্যান্ডেল করতে হবে। আমরা হুট করে একটা বাচ্চাকে দোষ দিয়ে দিই, ও কেন এটা করছে, ও কেন সেটা করছে, কিন্তু আমরা চিন্তা করি না আমরা কি ওদেরকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যা কিছু দেওয়ার দরকার সেই জায়গাটা এনশিওর করছি কিনা। আর সেই সাথে আপনাদের বলতে চাই আজকে কিন্তু বিশ্ব বাবা দিবস। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও 20 জুন 2021 সাল এবছরের বিশ্ব বাবা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বাবা হচ্ছে আমাদের পরম বন্ধু এবং ভালোবাসার মানুষ, তাই বাবা এবং সন্তানের ভালোবাসার কোনো মাপকাঠি কিন্তু কখনোই থাকে না। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা হচ্ছে আমাদের ছাতা, উনি ঝড় বৃষ্টি রোগ শোক সব কিছুতে ছায়া দেন। বাবা মানে আমাদের চিন্তা না করা। বাবা দিবসে পদ্মা ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কর্মীদের পক্ষ থেকে সকল বাবাদেরকে জানাই নিরন্তর শুভেচ্ছা। মহামারী কোভিডের কঠিন এই সময় ভালো থাকুক সকল মা আর বাবারা। এবার চলে যাব ঋতুর কাছে। ঋতু, অনেক অনেক সাবজেক্ট স্কুলে পড়া হয়, কোনটা তোমার কাছে ভালো লাগে না, কিন্তু বাবা মা দুজনই বলে এটাতে তুমি ভালো না, এটা খুব ভালো করে পড়তে হবে, সেই সাবজেক্টটা কি? বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, বাংলা, কোনটা? আমি ভালো কিছু কিছুতে, কিন্তু প্রথমে আমি খারাপ হচ্ছে যে কাইন্ড অফ সব মিলে যেটা ইম্পর্টেন্ট অনেক, যেটা মা বলে সব মিলে লাইক হিস্ট্রির মতন, যেরকম হিস্ট্রিতে কি হয়েছে যে লাইক ডেভেলপ হিস্ট্রি নিয়ে কি আরেকটু ডেভেলপ করা উচিত। নাম ক্লাসের নাম ইউআই, কিন্তু এটার মেসেজ
এটার নাম হচ্ছে ইউনিট অফ ইনকোয়ারি। ওরে ইনকোয়ারি বাবা! হিস্ট্রি জায়গাটাতে ওর ডেভেলপমেন্ট করা উচিত। ওকে। এটা হিস্ট্রি না জানলে কি বলো ফিউচার হবে? হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি জানার পরে আমাদের ফিউচারটা ঠিকঠাক হবে। মাঝখানে আমাদের যে প্রেজেন্ট আছে এটা ঠিক হবে। এই যে আমরা প্রেজেন্টে আছি, যে একটু আগে তুমি এত ভালো কাজ করছো, সেটা তো একটা হিস্ট্রি ছিল। তো আশা করছি এই হিস্ট্রি না সব সাবজেক্টে তুমি অনেক ভালো করবে। তো ঋতু, তোমার কি ছবি আঁকতে ভালো লাগে? যদি তুমি ছবি আঁকো, তুমি কখনো দেয়ালের মধ্যে মার ওয়াল নষ্ট করে ছবি এঁকেছো? এই কাজটা তুমি কখনো করেছো? আর না, আমি ইস! করলে আমি পেপার করি। ও আচ্ছা, তুমি করলে তুমি পেপারে করো। আমি খুব দেয়ালে করতাম, এই জন্য আমার মা আমাকে প্রচন্ড বকা দিত। শুভাশিস দার কাছে যাব। আপনি আপনার ছেলের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করেছেন, যেটা অনেকে অনুকরণ করছে। আপনার সাথে আপনার বাবার সম্পর্কের জায়গাটা কেমন ছিল? এবং কখনো কি বাবাকে বাবা দিবসে শুভেচ্ছা দিয়েছেন, নাকি বকা খেয়েছেন, নাকি আঙ্কেল ইজ অলসো কুল লাইক ইউ? আমার সাথে আমার বাবার সম্পর্ক খুব ভালো ছিল। আমার সাথে কখনোই বাট একটা যেটা ছিল যে বাবা আমি মোটামুটি আমাকে কখনো কোনো কিছু ফিল করতে দেয়নি অভাব। আমি হয়তো কোনো কিছু চাওয়ার আগেই আমি সবসময় হাজির হয়েছি। অনেক হুম। সবসময় যেটা হতো ছোটবেলায় যে পরীক্ষার আগে রাতেই সবকিছু আমি পেয়ে যেতাম আগের থেকেই। যে আমার খাতা কলম কি লাগবে যে আমি না বললেই বা না বললেও বাবা সবকিছু আগের থেকে এনে রাখতো। এবং হুম। বাবা দিবসের সারপ্রাইজের ব্যাপারটা আপনি দেখেছেন কিনা আমি জানি না। আজকে আমি খুব বড় একটা সারপ্রাইজ দিয়েছি বাবাকে। যেটা হচ্ছে আমি আর ঋতুরাজ মিলে বাবাকে কিছুই বলিনি। বাবাকে নিয়ে হুম। জাস্ট বলেছি, "তুমি রেডি হও।" আমরা একই রকম একটা পাঞ্জাবি কিনেছি বাবার জন্য। বাবাকে ওটা দিয়ে হুম। বলেছি, "তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো।" আমি একটা আচ্ছা। রেস্টুরেন্টে আগের থেকে বুকিং দিয়ে রেখেছিলাম আমাদের জন্য স্পেশালি। এবং আমরা ওখানে গিয়ে বাবাকে বসিয়ে ওখানে আগে থেকে কেক রেডি করা ছিল এবং বাবার জন্য আমরা আরো কিছু গিফট কিনেছিলাম। গিফটগুলো দিয়েছি এবং দিয়ে পুরো জিনিসটাকে রেকর্ড করে রেখেছিলাম আগের থেকে, যাতে এক্সপ্রেশন গুলো আমি ধরে রাখতে পারি। এবং তাকে আরেকটা জায়গায় নিয়ে আমি আর ঋতুরাজ দুজন মিলে গিটার বাজিয়ে তাকে মাঝখানে বসিয়ে দিয়েছি এবং আমরা ওটা ফেসবুকে শেয়ার করেছি আজকে। দ্যাট ওয়াজ সো বিউটিফুল। এবং একটা বিষয় সবাই বলে থাকে, আজকালকার বাচ্চাগুলো তো কি হয়ে যাচ্ছে, ওরা রাত্রে ঘুমায় না, সারাদিন ফেসবুকিং করে। এবং তথ্য প্রযুক্তি কিন্তু মানুষের আবিষ্কার করা, এবং সেটাকে আপনি কোন ভাবে ব্যবহার করবেন, কোন ইতিবাচক ওয়েতে আপনি এটাকে এক্সপ্লোর করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। শুভাশিস দা খুব সুন্দর করে এক্সপ্লোর করে নিজের ছেলেকে নিয়ে চমৎকার কাজ করছে। আমার কাছে মনে হয় আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। ইচ্ছের জায়গাটা প্রগাঢ় থাকাটা খুব দরকার। আশা করছি সেই জায়গাটাকে আমরা প্রগাঢ় করব। আর পিঠে চেপে টাট্টু ঘোড়া কাঁধে চড়ে মুড়ি মোয়া আছো নেই, তুমি সত্যি ভালোবাসি শতরত্তি মেঘের দিন, শীতের দিন, বাবা তুমি চিরদিন। বাবা দিবসে পদ্মা ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কর্মীদের পক্ষ থেকে সকল বাবাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। এবং মহামারী কোভিড-19-এর কঠিন এই সময় ভালো থাকুক সকল মা আর বাবারা। আমার সাথে রয়েছে বাপকা বেটা থেকে শুভাশিস ভৌমিক, এবং সেই সাথে ঋতুরাজ, তাদের সাথে হচ্ছে জম্পে শান্তা। আমরা একটু গানে যেতে চাই, কারণ প্রচুর পরিমাণে গানের অনুরোধ আসছে দাদা। একটা ছোট্ট করে কোনো একটা গান, এবং আপনার গান গাওয়ার যে যাত্রা, সেটার সাথে হচ্ছে গিয়ে ওকে কানেক্ট করা। এবং আপনাদের এই বাপকা বেটা নিয়ে যখন আপনি এরকম চমৎকার কাজ করেন, কোনো একজন মানুষের সাথে কখনো দেখা বা কোনো একটা সুন্দর স্মৃতি খুব অ্যাপ্রিসিয়েট করা, আপনাদের যারা ভক্ত আছে, এরকম একটা গল্প হ্যাঁ, যদি বলতেন এখন। অবশ্যই গল্প অনেক আছে। আমি বলতে চাই যে আসলে আমরা আসলে আমাদের যোগ্যতার থেকে বেশি ভালোবাসা পেয়ে গেছি। এটা একদম অনেস্টলি বলছি। আমরা অতটা ভালো গাই না। আমরা বারবারই আমি বলেছি, আমি কর্পোরেট জব করি। তার মাঝে আমি যতটুকু সময় পাই আমাদের মুহূর্তগুলোকে বাঁচাই। কিন্তু আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আসলে আনবিলিভেবল। আমার কাছে খুব ভালো লাগে যখন মানুষ একই রকম ড্রেস পরে আমাকে মেসেজ পাঠায়। মেসেজ পাঠিয়ে বলে যে, "দেখেন তো কেমন লাগছে।" এটা আমার ভিতরে যে কেমন ফিলিংস দেয় আমি বলে বুঝাতে পারবো না। এবং আমার কাছে সবচেয়ে বড় পাওয়া কি? আমার কাছে সবচেয়ে বড় পাওয়া মনে হয়েছিল একটা গল্প। এখানে একজন মা আমাকে তাদের বাবা ছেলের ছবি পাঠিয়ে বলেছেন যে, "আপনার কারণে আমার সংসারটা বেঁচে গেছে।" এটা আমি কখনো ভুলব না আসলে। বিকজ উনি আমাদেরকে ফলো করতে করতেন ওনাদের অলমোস্ট ডিভোর্স পর্যায়ে চলে গেছিল। কিন্তু আচ্ছা। ওখান থেকে আসলে আমাদেরকে দেখে ওই ভদ্রলোক তার মধ্যে আবার সন্তানের প্রতি তার দায়িত্ববোধ, ভালোবাসা জেগে ওঠে এবং সে কন্টিনিউয়াসলি আমাদের মতো করে ড্রেস পরে চলাফেরা করে এবং তার ফ্যামিলিকে বন্ধনটা আবার ফিরে পেয়েছে। এবং ওই মেসেজটা আমার কাছে খুব, খুব, খুব টাচি। এবং এটা আমি আলাদা করে রেখেও দিয়েছি যে না, এই জিনিসটা আসলে আ মানে লাইফ চেঞ্জিং ব্যাপার। তো এটাই প্রাপ্য। এবং প্রতিদিন প্রচুর ট্যাগ পাই। একই রকম ভাবে কেউ তুললেই আমার পেজকে ট্যাগ করে দেয়। এটা বিশাল পাওয়া।
এটা বিশাল বড় ব্যাপার যে একটা মানুষের সম্পর্কের জায়গাকে ঠিক করা। কারণ আমাদের মানুষদের যখন মৃত্যু হয় মানুষ তো হারিয়েই যায়, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার সময় সম্পর্কগুলো যাতে সুন্দর হয়, এই যে বাবা ছেলের এই যে সুন্দর জুটি, এরকম যদি প্রত্যেকটা সম্পর্ক হয় পৃথিবীতে হিংসা হানাহানি বিভেদগুলো থাকবে না। কারণ ছেলেবেলা থেকে যদি আপনি ইতিবাচক কিছু নিয়ে বড় হন, তখন বড় হলে খুব একটা নেতিবাচকতা আপনাকে ছুঁতে পারে না। কারণ একটা বাচ্চার বেড়ে ওঠা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটু হলেও যে অবদান রাখছে বাপকা বেটা থেকে শুভাশিস দা, তাকে সবার পক্ষ থেকে একটা ভালোবাসা ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের এই পদ্মা ব্যাংকের সৌজন্যে ফাদার্স ডে প্রোগ্রামে আপনি যে সময় দিয়েছেন এই কারণে ধন্যবাদ। তো আমরা অনেক বেশি মানে তাত্ত্বিক কথা বলে ফেললাম। তাত্ত্বিক কথাকে ঠিকঠাক করতে বাপকা বেটা থেকে এখন আমরা শুনবো গান। দাদা কোন গানটা করবে? এখন আমরা দাদার পছন্দের একটা গান শুনি। একটু আগে আমরা ঋতুর পছন্দের গান শুনেছি। আজকে আমরা বাবাকে যেটা গান শুনিয়েছি সেটাই গাই, কারণ এটা বাবা দিবসের জন্যই গানটা, এবং জেমস আচ্ছা। ভাইয়ের ভয়ঙ্কর পপুলার ছেলে আমার বড় হলো। হ্যাঁ, চলে যাচ্ছি গানের সাথেই থাকুন আমাদের। ছেলে আমার হবে, বলতো সে কথা মানুষের মতো ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা, যখন আমি থাকবো না, কি বলবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তে তার স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার কোথায় কোথায় বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয়। ছেলে আমার বড় হবে, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তে টান স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয়। এর মতো অসম্ভব সুন্দর গানই হয় না। এটা একটা অদ্ভুত গান। বাংলা ভাষায় মনে হয় যত গান লেখা হবে বাবাকে নিয়ে, আমার মনে হয় এই গানটা সবসময় সেরার একটা জায়গায় কিন্তু থেকেই যাবে। অসম্ভব অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব শ্রদ্ধা। এবং শুধু এখন বলে না, এই গানটা সবসময় আমাদের প্লেলিস্টে মানুষজন এটার অনুরোধ করে থাকে, ভালোবাসা দিয়ে গানটা বলে যে আপু এই গানটা প্লে করেন, দ্যাটস এ বিউটিফুল সং। এবং এই গানটা আসলে আমাদের বাংলাদেশের সব বাবাদের জন্য, যে বাবারা আছেন এবং যাদের সাথে বাবা আছেন তারা পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ, যাদের সাথে নেই
তাদের কষ্টের জায়গাটা নিয়ে বলতে চাই। তারা ওপার থেকে অনেক ভালোবাসা দিয়েছেন। বাবাকে ভালোবাসি এবং যাদের আছেন তারা যেন সেই মানুষগুলোকে ভালোবাসে সেই জায়গাটা দিয়ে যেভাবে হচ্ছে চেষ্টা করি সন্তানকে হচ্ছে যেভাবে ঋতুকে শুভাশিসদা বড় করছে, ঋতু যেভাবে নিজের বাবাকে পাচ্ছে, এভাবে সব বাবারা যদি চিন্তা করেন তাহলে মনে হয় আমাদের চিন্তার জায়গাটা খুব ডিফারেন্ট হতে পারে। এবার একটা ভিন্ন প্রসঙ্গে চলে আসি। এই যে এইটা নিয়ে কাজ করা, এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা এই জায়গাটাকে ডেভেলপ করা, এটা নিয়ে তো আপনি কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে আরো কিছু কি আপনি করতে চান যাতে করে মানুষ ইন্সপায়ার্ড হয়, বা আপনাদের ফলো করে অনেকে কিন্তু অনেক কাজ করছে, এটা একটা সত্যি কথা যে আপনারা হচ্ছে পায়োনিয়ারশিপের ওই জায়গাটা নিয়েছেন। এটা নিয়ে অন্যদের থেকে বা অন্যদেরকে কাউন্সিলিং করার কোনো কাজ কি আপনি করতে যাচ্ছেন শুভাশিস দা? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা বারবারই বলছি, এটা আমার জন্য খুব বড় পাওয়া যে মানুষজন যদি আমাকে দেখে কেউ একটু এগিয়ে আসে, এটা আমার চেয়ে খুশি হয়তো আর কেউ হবে না। আমাকে ছাড়িয়ে যাক, এটা আমার চাহিদা থাকবে বা আমার ভালো লাগবে আমাকে ছাড়িয়ে যাওয়া গেলে। আর আমার যেটা হচ্ছে, আমি মূল্যবোধের পাঠশালা নিয়েই কাজ করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে আগামী দিনগুলোতে কিভাবে আমি মূল্যবোধের পাঠশালা নিয়ে বেশ কয়েকটা জিনিস করতে চাচ্ছি। আমি অলরেডি এই বাবা দিবস উপলক্ষে আমি একটা কন্টেস্ট ছেড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে বাবার সাথে পাওয়া বা আপনার সন্তানকে দেওয়া সবচেয়ে বেস্ট যে মূল্যবোধটা আপনি পাচ্ছেন সেটা আমার সাথে শেয়ার করতে, এবং বিজয়ীদেরকে আমি পুরস্কার দিতে বলেছিলাম। তো আজকে আমি এটার অ্যানাউন্সমেন্টও করব। তো এরকম ছোট ছোট ইনিশিয়েটিভ গুলো সবসময় আমার তরফ থেকে থাকবে, এবং আমার পেজে কোথাও না কোথাও আপনি সবসময় মূল্যবোধের জায়গাটা পাবেন। এবং আমার আজ থেকে মানে আমি কয়েক মাস ধরেই এটা নিয়ে কাজ করছি। সবসময় মূল্যবোধের পাঠশালাটাকে স্ট্যাবলিশ করতে চাই, এবং আমি দেখতে চাই আমাদের বাংলাদেশকে, যেখানে মানুষ গর্ব করে বলবে কিছুদিন পরে যে এখানে সোশ্যাল মিডিয়াতে কেউ বাজে কমেন্টস করে না, মানুষ মানুষকে রেসপেক্ট করে, মানুষ মানুষকে সুন্দর করে কথা বলে, এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের উইমেনদেরকে রেসপেক্ট করতে আরো সুন্দর করে রেসপেক্ট করতে শিখবো। এই জিনিসগুলো খুবই রেয়ার, তো কিন্তু আমি শিওর আমি কাজ করছি, হয়তো আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো না, আরো এই জিনিসটা ছড়িয়ে যাক। ছড়িয়ে গেলে মূল্যবোধের পাঠশালার মাধ্যমে মানুষ সব মূল্যবোধগুলো শিখে ফেলুক। এবং আমরা যেমন ইকোনমির দিক থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, আজ থেকে 10 বা 20 বছর পরে মানুষ যাতে বলে বাংলাদেশের মানুষ অনেক কালচার্ড, মানুষ জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়। এই জিনিসগুলো পরবর্তী জেনারেশনকে আমরা যদি এই জিনিসটা শিখিয়ে দিই, বেশি দিন সময় লাগবে না, মাত্র 20 বছর। আপনি আমার দায়িত্বটা নিয়েছি, আপনি আপনার দায়িত্বটা নেন। আমি শিওর 20 বছরের মধ্যে আমরা নতুন বাংলাদেশ পাবো, যেখানে সবাই মূল্যবোধে আলোকিত হবে পড়াশোনার পাশাপাশি। পড়াশোনার পাশাপাশি মূল্যবোধে অবশ্যই আলোকিত হবে, এবং করোনাকালীন সময় চলছে দাদা, এবং এই জায়গাটা নিয়ে আমরা সবাই কিন্তু একটা মানে কি বলবো একটা কেমন নেতিবাচকতার মধ্যে আছি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এই সময়টা কিন্তু বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট করার অনেক বড় একটা সুযোগও রয়েছে। এটা নিয়ে হয়তো অনেকে কাজ করছে, অনেকে করছে না। এই জায়গা থেকে যেহেতু আপনি খুব ভিন্ন একটা প্রজেক্ট নিয়ে নিজের ছেলের সাথে কাজ করছেন, তো আপনার কাছে কি মনে হয় যে অন্য যারা আছে যে এরকম না করুক, যে আপনাদের মতো প্রজেক্টই করতে বেরকম না, বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কাজটা করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে। আমার কাছে বেশ কয়েকটা আইডিয়া আছে। যেমন হচ্ছে গিয়ে সবার প্রথমে দেখতে হবে আপনার বাচ্চার আগ্রহটা কোথায়। হ্যাঁ, উন্নত দেশগুলোতে যেটা হয়, সবাই তো সবকিছু নিয়ে ট্যালেন্ট নিয়ে জন্মায় না, বা সবকিছু সবাই একটা আগ্রহের জায়গাটা বের করতে হবে যে আমার বাচ্চা কোন জায়গাটা আগ্রহ। কেউ হয়তো খেলাধুলায়, কেউ হয়তো গান বাজনায়, কেউ হয়তো পড়াশোনায়, কেউ হয়তো আঁকতে পারে ভালো। আমাকে যেটা করতে হবে, ওর স্ট্রেংথ জায়গাটা, প্যারেন্টস হিসেবে আমার স্ট্রেংথের জায়গাটা খুঁজে বের করতে হবে, এবং স্ট্রেংথের জায়গাটা পেলে ওকে নারিশ করার জন্য ও কোথায় আগ্রহ ফিল করছে সেটাকে নারিশ করতে হবে ওর মতো করে, একদম একদম ওর মতো করে। ও যেভাবে যেভাবে পছন্দ করছে, ও যদি মনে করে যে ও কোনো বাদ্যযন্ত্র বাজাতে যাচ্ছে, অথবা খেলতে চাচ্ছে, অথবা সে পড়াশোনা করতে চাচ্ছে, এনি ল্যাটিন ট্যালেন্ট, ওর ল্যাটিন ট্যালেন্টটা খুঁজে বের করে ওটাকে নারিশ করার জন্য ছোট ছোট কাজ করে নেওয়া যায়। আরেকটা যেটা করা যেতে পারে, সেটা আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদেরকে এখনই ফিউচার ওয়ার্ল্ডটা কেমন, মানে সেই জিনিসগুলোকে একটু ধারণা দিয়ে রাখা, মানে আনুষঙ্গিক। আমরা হয়তো মনে করি যে আমি এই সময়টাতে পড়াশোনার প্রেশারটা সবকিছু গুলোই করতে হবে, সারাক্ষণ ওটার মধ্যে ডুবে থাকতে হবে। তার বাইরেও সমসাময়িক অনেক জিনিসগুলো, যেমন আমাদের পড়াশোনার স্ট্রাকচারটা এমন, আমাকে বড় হলেই চাকরি করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আদার দেন যে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে। যেমন আমাদের এখন চারপাশে কিন্তু প্রচুর, বাংলাদেশ কিন্তু আপনি জানেন মনে হয় আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এ এখন বেশ বড় রকম কিছু করছে, আমাদের ইয়াং জেনারেশন করছে। তো আরো ছোট বয়স থেকে ওকে কিভাবে এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া যায়, হয়তো কোডিং ল্যাঙ্গুয়েজ শেখানো,
হয়তো অন্য একটা ভাষা শেখানোর জন্য তাকে কোথাও একটা ভর্তি করে দেওয়া, অথবা মানে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো জোর করে না করে ওর আগ্রহের জায়গাটাকে হিট করাটা মনে হয় প্যারেন্টস এর জন্য সার্থকতা হবে। একদম আগ্রহের জায়গাটা হিট করাটা প্যারেন্টসের জন্য সার্থকতা হবে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, তাই আমি খুব একটা রিস্ক নিতে যাচ্ছি না। কিছু কমার্শিয়াল আছে জাস্ট ফর 40 সেকেন্ড, এবং আমরা ফিরে এসে ওনাদের থেকে একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তাই আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল, ফ্রিজ কিনে মিলিয়নিয়ার, গ্রেট এক্সচেঞ্জ অফার আর অবিশ্বাস্য ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে পাচ্ছেন ডিপ ফ্রিজ। কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার তো রয়েছে। আলী সময় থেকে নির্দিষ্ট পণ্য কিনলে 5 থেকে 50% পর্যন্ত ছাড়। এখনই অর্ডার করুন। রিল্যাক্স এনজয় 89.2 জি 89.2 একেবারে শেষের দিকে চলে আসলাম। ছোট্ট কিছু কমার্শিয়াল ব্রেক ছিল। তো পদ্মা ব্যাংক প্রেজেন্টস ফাদার্স ডে স্পেশাল শোতে আমাদের সাথে বেটা থেকে শুভাশিস ভৌমিক এবং ঋতুরাজ ছিল। আমরা খুব চমৎকার একটা আড্ডার মধ্যে ছিলাম। ঋতু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আরো ভালো করে গান গাও, সেই শুভকামনা থাকলো তোমার জন্য। আপনারা আরো চমৎকার ভাবে কাজ করুন। আপনাদের মূল্যবোধের স্কুলটার জন্য আমি অপেক্ষা করব, এবং সেখানে ছোট ছোট বাচ্চারা যাবে এবং আপনাদের কথা শুনে তারা মুগ্ধ হবে, সেই শুভকামনা থাকলো। এবং এবিসি রেডিওর পক্ষ থেকে এবং আমাদের এই ফাদার্স ডে স্পেশাল আয়োজনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে ডেকে সম্মানিত করার জন্য। আমাদেরও খুব ভালো লেগেছে সময়টুকু। একদম। আমি তো জি শেষ গানটা গেতে চাই, এবং সব বাবার যেটা চাওয়া, এবং আপনি জি। প্রথমে যেটা বলেছেন মাত্র সেটা যে ছেলে নাম করবে। আমি চাই সব বাবাই ছেলে নাম করুক, এবং আমি ভাবছি যে এমন করে নাম করুক যাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে আগামী 20 বছরের মধ্যে আমরা একটা অন্য বাংলাদেশ হিসেবে রিপ্রেজেন্ট করি। একদম, সেই সাথে বেজে গেছে সন্ধ্যে 7টা। সময় এখন সন্ধ্যে 7টা। আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান। 7টা অলরেডি বেজে গেছে। কথা না বাড়ায় গান শুনতে শুনতে বাড়িতে চলে যাচ্ছি বাপকা বেটার কাছে। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন আমাদের। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। কেউ জানে না আগামী দিনে ঠিকানা। এখানে যত বন্ধুরা আছে, একই আশা সবার মুখে, আজ ওরা হবে কালকে কি হবে একই স্বপ্ন সবার চোখে। কেউ ইঞ্জিনিয়ার হবে, নাম কামাবে, ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে।
শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা দ্যাট ওয়াজ বিউটিফুল। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি। একটু পরে একটা চমৎকার আয়োজন নিয়ে নিতুল চলে আসবো, যেখানে আমরা মোহিনীর ঘোড়াগুলোর অন্যতম কর্ণধার গৌতম চট্টোপাধ্যায় আজকে 22তম মৃত্যুবার্ষিকী প্রয়াণ দিবস, সেটা নিয়ে আমাদের সাথে আরেকজন ছেলে গৌরব চট্টোপাধ্যায় বলবেন গল্প আরো অনেকের সাথে। এবং বাপকা বেটার জন্য শুভকামনা, ভালোবাসা। আজকের মতো আমরা নিচ্ছি বিদায়। সাথে থাকুন এবিসি রেডিও 89.2 FM এ। টেক কেয়ার, টাটা, বাই বাই।